আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে ট্রেন ধরে পৌঁছে গেছি শান্তিনিকেতনে। সেখানকার একটি ভালো হোটেলেরও সন্ধান দিয়েছি আপনাদের। ঘুরে দেখেছি বিশ্বভারতী ক্যাম্পাস ও তার আশেপাশে দেখার জায়গাগুলো। এই জায়গাটার নাম ছিল তখন ভুবনডাঙ্গা। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে। যাবার পথে অমর্ত্য সেনের বাড়িটিও আপনাদের দেখিয়েছি। যদি সেসব না দেখে থাকেন, ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আমাদের প্রথম পর্বের ভিডিওটা অবশ্যই দেখবেন। চলুন এবার সোনাঝুরি হাটে ঘুরতে হবে, আবার পরের দিন কঙ্কালীতলায় পুজো দিতে হবে। তাই বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। হাতে কম সময় থাকায় বেরিয়ে পড়তে হলো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। যাবার পথে চোখে পড়লো অনেকগুলি হোটেল এবং গেস্ট হাউস। তবে এদিকটায় থাকলে কিন্তু রুম চার্জ অনেক কম হবে, এমনকি ঘোরাফেরাটাও অনেক সহজে কম খরচায় করতে পারবেন। তাই এটাও কনসিডার করতে পারেন। যাবার পথে আমাদের নজরে পড়লো অনেকগুলি এমন জায়গা যেখানে হয়েছে বেশ কিছু শুটিং, সিনেমা এবং সিরিয়ালসের। আর পৌঁছে গেলাম আমরা সোনাঝুরি হাটে। পৌঁছানো মাত্রই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। হাটে ঘুরবো, এটাই তাহলে সোনাঝুরি হাট। আমরা আচ্ছা, এটা কি ওই ব্রিজটার ওই পার থেকে শুরু হয়েছে? ওখান থেকে ব্রিজটার ওপারে মেন মেলাটা না, ওখানে হালকা মেলা হয়। এটা হচ্ছে মেন মেলাটা হচ্ছে এখানে ব্রিজের এপারে। আর এটাকে খোয়াইয়ার মেলাও বলে, খোয়াই নদীর জন্য। এটা কি শুক্র শনি রবি 3 দিন? এটা আগে হতো শনিবার, এখন যার জন্য নাম ছিল শনিবারের হাট। এখন টুরিস্টের জন্য মোটামুটি রবিবারও খোলা থাকে, 3 দিন খোলা থাকে। তুমি দেখে 2 ঘন্টা পর সূর্যাস্ত দেখা করবি, যা চলে যাও। মাথায় গান চাপা দিয়ে সিয়াসি টোটোলা দিয়ে দিল গামছাটা। হ্যাঁ, বললো ধোয়া গামছা, কোনো অসুবিধা নেই। 4-5 গাড়ি যখন আসবে তখন আমার কাছে গামছা নিয়ে এসছে। তো এগুলো কি সব কাঁথা স্টিচ করা আছে? ওইগুলো কি যাচ্ছে? ওইগুলো হাতের কাঁথা স্টিচের পাঞ্জাবিরা দুপুর 2টো থেকে সন্ধে 6টা অবধি পুরোদমে চলে এই হাট। কোনগুলো 450 টাকা, কোনগুলো বলছে তুমি যেটা ধরেছো? কত বলছে? ইনটেক টাইপের। হ্যাঁ, এগুলো হাই প্রিন্ট। আর কত অবধি আছে ওটা? 4.5। ওগুলো কিসের? আচ্ছা, আর এই ব্ল্যাকটা? এটা কিসের? বৃষ্টি থেমে যাওয়ায় আবার শুরু হতে চলেছে হাট, এবং দোকানগুলিও আস্তে আস্তে খুলতে শুরু করেছে। জনকোলাহলও আগের থেকে একটু বাড়ছে। সোনাঝুরি হাটে শাড়ি কেনাকাটি চলছে, সবাই মোটামুটি দরদাম করছে। তো দেখার চেষ্টা করছি যে কিরকম কি দাম এখানকার। আর বৃষ্টির জন্য দোকানগুলি সবকটা এখনো পুরোপুরিভাবে খোলেনি, তা সবই প্রায় সীমিতভাবে ঢেকে রাখা রয়েছে। তো বলে দেখতে হচ্ছে, দেখা চলছে, দেখি যদি কিছু কেনাকাটি করা যায়। রবি ঠাকুর একতলা নিলে ওইটা হবে মেরুনের মধ্যে, গ্রিনের মধ্যে। মানে বেশ ব্রাইট চকচক করছে, এরকম কি রয়েছে? ওইটা বার করছি, 44টা ওই দাদার হাতে রয়েছে। এটা
এটা সুন্দর, দিদি এটা একটুখানি ধরুন তো, এটা একটুখানি উপর করে ধরুন। রবি ঠাকুরের। হ্যাঁ, রবি ঠাকুরের। কত দাম বলছে এটা কিছু? এটার দাম কি আছে? এটা এগুলো 380 করে দাম আছে, 380 করে। ডিসকাউন্ট হয়ে এগুলো যাবে। কি হাতের কাজ করা রয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে রবি ঠাকুরের উপর আর কি ডিজাইন আছে? আরো আছে মেরুনের মধ্যে, গ্রিনের মধ্যে, ব্ল্যাকের মধ্যে, মানে এইরকমই থাকবে। এরকম অন্য রঙের মধ্যে আছে, হ্যাঁ, মেরুনের মধ্যে আছে, গ্রিন হবে, ব্ল্যাক হবে। সবই কি একই রকম দামের মধ্যে ওইগুলো? দাম ওই যেটা হাতে তুলছি ডিসকাউন্ট করে দেবো। 1650। কত এটা? 1650। 1650। না, এটা 1450। 1450। এখন ইয়ামা তো সব সফিস্টিকেটেড পড়ে না, খুব একটা ঝিকঝাক এখন খুব অ্যাভয়েডই করে লাগছে। হ্যাঁ, তাই। কালার আছে ওটা। কি কালার আছে এগুলো? এগুলো আরো কালার আছে। এটা কম হবে। আর এগুলো হচ্ছে রাতে পিসের 450, আর এটা আপনার 450। এটা একটু গুন, এটা একটু গুন। এটা 450। হ্যালো হ্যালো, আর ভিডিও কল তো করা যাচ্ছে, নেটওয়ার্ক একদম নেই। অপর্ণা সেনের শাড়ি, একটু সিম্পল হয়ে গেছে, একদম বেশি সিম্পল। একটু দরদাম করলেই 300 টাকাতেও পেয়ে যেতে পারেন এখান থেকে শাড়ি। তবে ছেলেদের পাঞ্জাবি 250 টাকাতে বেশ ভালো ভালোই বিক্রি হচ্ছিল দেখলাম। শুধু তাই নয়, তার সাথে রয়েছে হাতে তৈরি ব্যাগ থেকে শুরু করে আরও নানান সুভিনিয়ার্স। দূর থেকে বাউল গান ভেসে আসছে। আবার এখানেও দেখলাম নাচের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, শান্তিনিকেতনে যেখানেই যাবেন আপনার নজরে এটা পড়বেই পড়বে। মোটামুটি কত থেকে শুরু দিদি? 3500 থেকে শুরু? কি বলছো? 3500 থেকে শুরু। এই কাটা স্টেজ কি মানে ফুল বডি করা রয়েছে? হ্যাঁ, হোল বডি করা আছে, ওর জন্যই একটা ওপেন করে দেখান না, ভালো দেখে চিজ তো বোঝা যাবে না। না বলছি, এটা তো একটা ডিজাইন হলো, ঠিক আছে, বিষ্ণুপুরের আছে, মানে ধরুন পাখি টাকি করা রয়েছে এরকম। পুরোটাই হাতের কাজ, পুরোটাই হাতের কাজ। এগুলো কিরকম প্রাইস? পুরোটাতেই তো করা আছে না? 1500। শাড়ির এমন দাম শোনার পর অনেকেই দেখলাম গামছা কেনাটাই শ্রেয় বলে মনে করছে। বৃষ্টির পরে পরে হওয়ায় রোদ একদম নেই, তাই গরমও নেই। মেলাটি অনেকটাই বড় জায়গা নিয়ে, তাই ঘুরতে কিন্তু সময় লাগবে। মাত্র 100 টাকায় আপনি এখানে চাইলে এরকম ধরনের টি শার্টও পেয়ে যাবেন। তবে দরদাম তো করতেই হবে একটু। জ্ঞান দেবেন না, তাই না?
250 টাকায় মেয়েদের জন্য কুর্তি সেট, এমনকি ছেলেদের জন্য ভালো ভালো পাঞ্জাবিও বিক্রি হচ্ছে দেখলাম। তবে হ্যাঁ, দরদাম এখানেও করতে হচ্ছে। অনেকে কুর্তি কুর্তি পিসগুলো কুর্তি পিস তৈরি করতে হবে, মুশকিল হবে না। রঞ্জন দা কত দাম বলছে এটা? এটা কত বললে? 300, 250 টাকা। 250 টাকা। 250 টাকা ওরা ভালো। কিনেছে, অভিষেক আর সুমিত দাদা কিনেছে। আছে তো কম দামে 250 টাকা। এটা ছোট হয়ে যাবে না? ছাব্বিশ থেকে 28। আপনাকে যেটা দেখালাম এটা 28, এটা 26। সবই কিরকম লেখা টেখা রয়েছে নাকি? লেখা এই যে এরকম ধরনের হবে, এই যে এরকম ছোট সাইজ দেখো, এটা সুন্দর আছে, তো উপরে যেটা দেখালো এই মাত্র নীল রঙের। বড় হচ্ছে তো সাইজ, ও 6 বছর বলছে, তাহলে এটা আমরা কি ঠিক হবে না? এটা বড় হয়ে যাবে। করবো না করে ভালোই কেনাকাটি হয়েছে। এবার হোটেলের দিকে ফিরিয়ে যেতে হবে। 1 ঘন্টারও বেশি সময় দেখতে দেখতে কেটে গেল এখানে মার্কেটিং করতে করতে। তবে আমাদের হাতে সময় কম, আমাদের এখন যেতে হবে কোপাই নদীর ঘাটে, হ্যাঁ সেখানকার ভিউ পয়েন্টটিতে। পৌঁছে দেখলাম সন্ধ্যের ঠিক আগে মনোরম পরিবেশ হয়ে রয়েছে জায়গাটিতে। ভাই এটা কি নদী ভাই? এটা এটা কোপাই নদী। কোপাই নদী। আমাদের ছোট নদী চলে একেবারে। আচ্ছা হ্যাঁ, তারপর যাই। ভিডিওটি যখন প্রকাশ করছি তখন এই জায়গাগুলি কিন্তু প্রায় প্লাবিত, তবে 7 দিন আগেও জায়গাটি কত সুন্দর ছিল দেখুন। পিছনে বিখ্যাত কোপাই নদী। হ্যাঁ, সন্ধ্যের আগে আমরা এসে পৌঁছেছি এখানে। অনেকে এসেছেন ঘুরতে। কোপাই নদী বয়ে গিয়েছে আমাদের হোটেলের পিছন থেকেও। আমার কিন্তু মনে হলো এখানকার থেকে ওখানকার ভিউটাই বেশি ভালো, সেটাও দেখাবো আপনাদের। কোপাই নদীর ভিউ পয়েন্ট ঘুরে এবার হোটেলের দিকে চলে যেতে হবে। আর ভালো লাগছে না, অনেক সময় হয়ে গেছে আর সবাই টায়ার্ড, তো ফিরে যাবো ঠিক করেছি। চলুন গিয়ে এবার সুইমিং পুলে নামতে হবে সবাইকে। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়েই একে একে সবাই জড়ো হতে লাগলাম সুইমিং পুলের ধারে এই জায়গাটিতে। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে যে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স তারা এখানেই সার্ভ করবে। আমাদের এই হোটেল সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমরা প্রথম পর্বের ভিডিওতে শেয়ার করেছি, ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া রইল। সারাদিনের ক্লান্তি ভুলে চলল প্রচণ্ড হই হুল্লোড়। এখানকার সুইমিং পুলটি কিন্তু একদম 10-এ 10, অর্থাৎ আমাদের দেখা সুইমিং পুলগুলির মধ্যে একদম উপরের দিকে থাকবে এই সুইমিং পুলটি। এখানকার স্ন্যাক্সে ছিল চিলি ফিশ ও ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে ছিল পিনাট মশালা। 3টি আলাদা আলাদা আইটেম দিয়েছিল তারা, আর রাত্রে ফ্রাইড রাইস আর চিকেনও ছিল। আর এসব কিছুই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। সারাদিনের খাটনির পর এই সুইমিং পুলে কাটানো সময়গুলি বেশ ভালো ছিল, তবে কাল সকালেও তাড়াতাড়ি উঠতে হবে। সে কারণে সবাই ঝটপট কিছু সোশ্যাল মিডিয়া পিক তুলে নিয়ে নিজের নিজের রুমে চলে গেলাম ঘুমিয়ে পড়তে। সকাল সকাল ঝলমলে রোদ দেখতে পাওয়া গেল, আর হোটেলের পিছনে এরকম একটি মেঠো রাস্তা। বোলপুরের যে গ্রাম্য পরিবেশ খুঁজতে সবাই কলকাতা থেকে এখানে ছুটে আসেন, সেটি কিন্তু এখানেই দেখতে পেলাম একমাত্র। তার কারণ এই জায়গাটি প্রায় আনটাচড, আর এখান থেকেই জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে গেলেই চোখে পড়ল কোপাই নদী। আর
এই ভিউটা আমার এখানকার ভিউ পয়েন্টের থেকেও বেশি ভালো লাগলো বন্ধুরা। এখান থেকে চাইলে পাশেই রেলওয়ে ব্রিজে উঠে পড়তে পারেন আপনারা। সকাল 9টা বেজে গিয়েছে আর সবাই তড়িঘড়ি তৈরি হয়ে নিচ্ছে বেরিয়ে পড়তে হবে বলে। এখন বাজে 9টা বেজে 24 মিনিট আর আমরা এখন যাব কঙ্কালী তলায়। হ্যাঁ, একটি সতীপীঠ, এটি খুব সিগনিফিকেন্স আছে জায়গাটার। বোলপুরে আসলে পরে ওটা করতেই হয়। তো চলুন যাব, দেখাবো, শেয়ার করবো সব ইনফরমেশন। সময় মতো তাপসদা এবং তার 2 বন্ধু টোটো নিয়ে হাজির আর আমরাও বেরিয়ে পড়লাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। রোদ ঝলমলে আকাশ, দুদিকে কাশবন, এসব দেখতে দেখতে এখানকার গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। জানতে পারলাম বোলপুরে কিন্তু গণেশ পুজোটা খুব ফেমাস, অর্থাৎ এখানে বেশ অনেক জায়গাতেই গণেশ পুজো হতে দেখলাম। সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে চলতে চলতে যখন হারিয়ে যেতে বসেছি দুদিকের সৌন্দর্যে, অবাক হয়ে দেখছি আমরা, তখনই রিয়ালাইজ করলাম শহরের কোলাহল। কখন যে কঙ্কালীতলার চত্বরে ঢুকে পড়েছি সেটা ফিলই হয়নি। আমি যখন আগে ছিলাম না, এটা কি মন্দির? পুরো চত্বরটা রবিবার হওয়ায় তেমন ভিড় নেই, তবে লোক যে একদমই নেই তাও নয়। এখানে কিন্তু শনি মঙ্গলবার করে প্রচণ্ড ভিড় হয়ে থাকে বন্ধুরা। আরে আছে তো 4টে জামা প্যান্ট, আর কি আছে? এখানকার এই পার্কিং লটটিতেই রয়েছে নানান কচুরির দোকান। কয়েকটা এখন খুলেছে, সময়ের সাথে সাথে বাকিগুলোও খুলবে। এখান থেকে টিফিনও করে নিতে পারেন পুজো দেওয়ার পর। আর প্রধান মন্দিরের গেটের সামনে রয়েছে এরকমভাবে সারিবদ্ধ দোকান। এখান থেকে পুজো সামগ্রী কিনে নিন এবং ঢুকে পড়ুন ভিতরে পুজো দেওয়ার জন্য। বেলা বাড়ার সাথে সাথে এখানকার মন্দির চত্বরেও কিন্তু একটি ছোটোখাটো মার্কেট মতন বসে। চলে এসেছি কঙ্কালীতলায়। হ্যাঁ, মন্দিরটি খুব জাগ্রত সতীপীঠগুলির মধ্যে একটি। হ্যাঁ, মন্দিরটার পাশে সেই কুণ্ডটা রয়েছে, অর্থাৎ সেই পুকুরটি, ওটাকে বেশ পবিত্র মানা হয় এখানে। চলুন দেখা যাক, বাকি সবাই তো পুজো দিচ্ছে, কিভাবে পুজো হবে। কথিত আছে এখানকার পাশের কুণ্ডটিতেই মায়ের শরীরের কোমরের অংশটা পড়েছিল, সে থেকেই জায়গাটির নাম কঙ্কালীতলা। এখানে পুজো দেওয়ার জন্য সেরকম পাণ্ডাদের দাপাদাপি নেই তারাপীঠের মতন, তবে তারাপীঠ পুজো দিয়ে অনেকেই এখানে আসেন বা এখান থেকে পুজো দিয়ে তারপর তারাপীঠে যান পুজো দিতে। মন্দিরের এই অংশেই রয়েছে এখানে বলি দেওয়ার জায়গাটি। হ্যাঁ, বিশেষ বিশেষ তিথিতে এখনও এখানে বলির প্রথা চালু আছে। শান্তিনিকেতনে আসলে পরের দিন সকালবেলাটা চেষ্টা করুন সকাল সকাল এই কঙ্কালীতলায় চলে আসতে। এখান থেকে পুজো দিয়ে তারপর এই বাইরে থেকে এই টিফিন করে নিন, কারণ বাইরে অনেক কচুরির দোকান আছে, সেখান থেকে টিফিন করুন আর তারপরে সময় মতন স্টেশন থেকে ট্রেন ধরে নিন। এটাই বেস্ট। টোটালারাও তাই বলবো যে পরের দিন সকালবেলা আপনারা মন্দিরটা ঘুরে নেবেন আর পুজো দেওয়ার জন্য ওটাই ভালো হবে। আমরা রোববার এসেছি, তবে আপনারা চাইলে শনিবার আসুন বা মঙ্গলবার আসুন, কারণ এই দুটো দিন বেশ গুরুত্বপূর্ণ।
এখানকার কিন্তু ভোগ রান্না হচ্ছে, চলুন দেখি কি রান্না হচ্ছে। জানতে পারলাম এখানকার ভোগ বিতরণের সময় বেলা 12টা, আর খাবার জায়গাটিও ঠিক এই ঘরটির পাশেই। এমনকি ফোন করেও বুক করতে পারেন আগে থেকে। মন্দিরের ভোগ রান্না হচ্ছে এখানে। হ্যাঁ, ওখানে নাম্বারটাও মেনশন করা আছে, কোন নাম্বারে ফোন করে আপনি ভোগ আগে থেকে অর্ডার করতে পারেন। হ্যাঁ, ভোগ ঘরটাও ঠিক ওই পিছনের ঘরটাই হচ্ছে এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করার ঘর। পিছনটায় দেখছেন পাশে ছোটখাটো মার্কেট বসেছে, এখান থেকে অনেক কিছু সুভিনিয়ার পেয়ে যাবেন আপনি। তবে বলবো একবার শান্তিনিকেতনে আসলে এই জায়গাটা না ঘুরে ফিরে যাবেন না। ততক্ষণে বাকিরা পুজো দিয়ে একে একে বেরিয়ে আসতে লাগলো মন্দিরের ভিতর থেকে। জানে জিজ্ঞেস কর, জানে জিজ্ঞেস কর। পুজো দেওয়ার পর মন্দিরের পিছনের দরজা দিয়ে এগিয়ে চললাম আমরা। এখানেও রয়েছে কোপাই নদীর ঘাট, আর জায়গাটির পাশেই এখানকার মহাশ্মশানও। কঙ্কালীতলার ঠিক পিছনেই রয়েছে কোপাই নদীর ঘাট, আর এই ঘাটের এখান থেকে সুন্দরভাবে নদীটা বয়ে গেছে, দুদিকে সুন্দরভাবে বাঁধানো। বৃষ্টি খুব হয়নি ইদানিং, সে কারণে জল কম, তবে রয়েছে, ভালোই জল রয়েছে। বর্ষায় এটা কিন্তু অন্যরকম রূপ ধারণ করে, ইভেন দুকুল ছাপিয়ে যায় সে সময়। খুবই ডেঞ্জারাস হয় নদ, বৃষ্টির জলে পুষ্ট হওয়াতে হঠাৎ করে এই নদীতে অনেক জল চলে আসে একসাথে। তবে এখন কিন্তু আশপাশটা খুব সুন্দর, উল্টো দিকে কাশ ফুল ফুটে রয়েছে। দুর্গাপুজোর ঠিক আগে আগে দারুণ লাগছে এই জায়গাটায় এসে দাঁড়াতে। এখন আমি ঠিক যেই বেদিটির উপরে দাঁড়িয়ে কথা বলছি, এখানেই সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয় শনিবার মঙ্গলবার। মন্দিরের পার্কিং লটটির কাছে রয়েছে ভোলে বাবার মন্দির, এখানে গর্ভগৃহ রয়েছে, চাইলে এখানেও পুজো দিতে পারেন। আমরা এগিয়ে চললাম সেটি দেখব বলে।
বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে গরমও, আবার আমাদের হাতের সময়ও শেষ হয়ে আসছে, ট্যুরটিও শেষ। এখন স্টেশনের দিকে চলে যেতে হবে আর ট্রেন ধরতে হবে। 12টার সময় আমাদের ট্রেন রয়েছে। আপনাদের সঙ্গী করলাম এই ট্যুরের, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। প্রান্তিক স্টেশনে চলে এসেছি আমরা। আমাদের ট্রেন রয়েছে। ট্রেন কটার সময় আমাদের? 12টা 2-এ আমাদের ট্রেন রয়েছে। তো তার আগে আমরা অনেক আগেই চলে এসেছি, প্রচণ্ড গরম। তো যাই আমরা বাড়ির দিকে, আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও।